হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমরা শিখবো বসে দেখি 3.2 এর অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো তোমরা যারা এই চ্যানেলের আর কি ইন্ট্রোডাকশন বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নেবে, তাদের কিন্তু এই 3.2 কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে না। তো তোমরা যারা দেখোনি তারা কিন্তু এই চ্যানেলে কিন্তু বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের ইন্ট্রোডাকশন ভিডিওটা কিন্তু দেখে নিও। তো চলো আজকে আমরা শুরু করি, কোষে দেখি 3.2। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে না, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং এবি জায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব হিসাব করে লিখি। কি বলেছে না, একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও, তার ব্যাসার্ধ বলে দিয়েছে কত, ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেন্টিমিটার এবং এবি একটা জায়গা বলেছে যার দৈর্ঘ্য বলেছে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে এবি, তাহলে এবি সমান 8 সেন্টিমিটার বলে দিয়েছে, আর এর ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে ও বিন্দু থেকে এবি যায়, ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব বার করতে বলেছে। আমরা জানি যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব মানে কি না, সেই বিন্দু থেকে সেই সরলরেখার উপরে লম্ব টানলে যে দূরত্ব হয় সেই দূরত্ব। এখন ও থেকে যদি এবি এর উপর লম্ব টানি এবং সেটা যদি ডি বিন্দুতে এবি এর উপর লম্ব হয়, তাহলে এই ডিস্টেন্সটা ওডিটাই আমাকে বার করতে হবে। এখন আমি ও আর এ যদি যুক্ত করি তাহলে এটা আমার কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, কারণ এ বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত আর ও হচ্ছে কেন্দ্র, তাহলে এইটা কিন্তু আমাকে বলে দিয়েছে 5। এখন ও বিন্দু থেকে এবি এর উপরে অঙ্কিত লম্ব, তাহলে কোনো একটা বিন্দুর কেন্দ্র, কোনো একটা বৃত্তে কেন্দ্র থেকে কোনো একটা জ্যায়ের উপরে যদি আমরা লম্ব টানি, তাহলে কিন্তু সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য কত, উপপাদ্য হচ্ছে কিনা যে ওই 32। তাহলে আমরা ডি কিন্তু এবি এর মধ্যবিন্দু হবে। এখন এবি বলে দিয়েছে 8, তার মানে ডি যদি মধ্যবিন্দু হয় এডি কিন্তু তার হাফ, মানে 8 এর হাফ 4। তার মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ। কেন, এটা লম্ব, তাহলে এটা লম্ব, এটা লম্ব হলে এটা একটা একটা কোণ সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এখন অতিভুজ 5, ভূমি হচ্ছে 4, তাহলে লম্ব কি, লম্ব সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা রুট বার করলেই হবে, মানে আমার ওডি সমান হবে √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, মানে 3 স্কোয়ার সমান 3। তার মানে আমার ওই জ্যাটার দৈর্ঘ্য, ওই জ্যাটার দূরত্ব কত হলো না 3 সেন্টিমিটার। বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 2। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। ও বিন্দু থেকে পিকিউ এ জায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। পিকিউ জায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাকে বলে দিয়েছে কি, একটা বৃত্ত আছে যার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 26, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 26 এর হাফ মানে 13। এখন এর একটা জ্যা আছে পিকিউ, যার দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে কত না, ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব, পিকিউ এর ও হচ্ছে সেন্টার, এখান থেকে পিকিউ এর ডিস্টেন্স যেটা, সেটা আমাকে বলে দিয়েছে কত 5 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ আমি 13 পেয়ে গেলাম। তাহলে ও আর পি যদি যুক্ত করি এটা হলো ব্যাসার্ধ, কারণ পি বৃত্তের উপরে আছে, তাহলে এইটাই হচ্ছে 13। তাহলে আমাকে এই পিকিউ জায়ের দৈর্ঘ্য বার করতে বলেছে। এখন ও বিন্দু থেকে পিকিউ এর উপরে লম্ব, এটা দূরত্ব মানে কি, এর উপরে লম্ব, তাহলে এর উপরে যদি লম্ব হয়, এই বিন্দুটা যদি ডি হয়, তাহলে লম্ব কি করে না জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ভ্যালুটাই যেটা ভূমি, এটা কিন্তু হাফ অফ জ্যা মানে হাফ অফ পিকিউ। তাহলে এটা যদি 13 আর এটা 5 হয়, তাহলে ভূমিটা কত, ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে 12 স্কোয়ার আসবে, মানে 12, মানে হাফ অফ দা জ্যা হচ্ছে 12, তাহলে টোটালটা কত 12 2 সমান 24। তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত 24 সেন্টিমিটার। বোঝা গেল। এবারে আসছি কোয়েশ্চেন নাম্বার 3। তাহলে আমরা দেখছি এই অঙ্কগুলো কিন্তু উপপাদ্য 1, উপপাদ্য 32, 33 এই সব অ্যাপ্লাই করেই কিন্তু হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত, পিকিউ জায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব
বলে দিয়েছে 2.1 বৃত্তের ব্যাসের হিসাব করে লিখি। আচ্ছা, আমাকে আগে ব্যাসার্ধ বার করতে হবে। ও বিন্দু হচ্ছে কেন্দ্র, জ্যায়ের দিয়েছে পি কিউ একটা জ্যা, এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 2.1 ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, এবং পি কিউ জ্যায়ের দৈর্ঘ্যও বলে দিয়েছে, 4। তার মানে হাফ অফ পি কিউ, এর যেহেতু লম্ব তাই এটা মিড পয়েন্ট হবে, মিড পয়েন্টের নাম দিচ্ছি ডি, তার মানে হচ্ছে পিডি। এই ডিস্টেন্সটা কত? এর হাফ, 4 এর হাফ 2, আর এইটা হচ্ছে কিনা যে ত্রিভুজের ব্যাসার্ধ। তাহলে এইটাই ব্যাস বার করতে হবে, তাহলে আগে ব্যাসার্ধটা বার করতে হবে। তার মানে ওপি সমান কি? ব্যাসার্ধ সমান হচ্ছে √ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 2.1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখন 2 স্কয়ার তো 4, আর 2.1 21 স্কয়ার কত হয়? 441। তাহলে আমার পয়েন্ট শুধু এখানে 4.41 হবে, তার মানে দুটো যোগ করলে হচ্ছে রুটের ভেতরে 8.81। এখন 841 কার? 841 কার বর্গ? 841, এখানে আমি দেখছি কিনা যে 841 কার বর্গ? 29 এর। তার মানে এর রুট করলে হবে 2.9। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো 2.9। তাহলে বৃত্তের ব্যাস কত? 2.9 ইন্টু 2 সমান 5.8। তাহলে এই বৃত্তের ব্যাস হলো 5.8 সেন্টিমিটার। এটা গেল কোয়েশ্চেন নাম্বার 3। এবারে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4। পরে কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত হিসাব করে লিখি। ও কেন্দ্র একটা বৃত্ত আছে যেখানে দুটো জ্যা আছে, একটা জ্যা হচ্ছে কিনা যে 6 সেন্টিমিটার, মনে করছি এ বি একটা জ্যা যেটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর একটা জ্যা আছে সিডি যেটা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন আমাকে বলেছে যে ছোট জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার। ছোট জ্যা মানে এ বি এর দূরত্ব হচ্ছে কিনা 4 সেন্টিমিটার, এটা ও বিন্দু সেন্টারটা, এখান থেকে দূরত্ব কত বলে দিয়েছে? 4 সেন্টিমিটার বলে দিয়েছে। এখন এটা এর উপরে লম্ব হলে এইটা মিড পয়েন্ট হবে, এইটা তার মানে হচ্ছে কিনা যে এই ডিস্টেন্সটা, এটা যদি পি হয় তার মানে এই ডিস্টেন্সটা হবে কত? 6 এর হাফ, এ বি সমান 6, তার মানে এটা হচ্ছে 3। এখন এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান ব্যাসার্ধ সমান কত আসছে? না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার সমান 5, তার মানে ও এ সমান হচ্ছে 5। এইগুলো কিন্তু প্রায় মুখস্থের মতোই হয়ে যাবে তোমাদের। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান 13 স্কয়ার। এগুলো কিন্তু অঙ্ক করতে করতে তোমাদের প্রায় মুখস্থের মতোই হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব তাড়াতাড়ি করতে পারবে। যারা যত প্র্যাকটিস করবে তত তাদের কিন্তু জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। তা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার, মানে হচ্ছে 5। তার মানে ত্রিভুজের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম 5। এখন আমরা এই জ্যাটাকে ফোকাস করব। এই জ্যাটা কিন্তু বলে দিয়েছিল 8 সেন্টিমিটার। এখন আমরা এর উপরে যদি লম্ব এই ডিস্টেন্সটাই বার করতে বলেছে, যে অপর যে বড় জ্যাটা আছে তার দূরত্ব কত কেন্দ্র থেকে, তাহলে সেই ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। এখন কিন্তু আমরা ব্যাসার্ধ 5 পেয়ে গেছি, কারণ ব্যাসার্ধ তো আর চেঞ্জ হবে না, এই বৃত্তের সব ব্যাসার্ধের মানই একই হবে। তাহলে ব্যাসার্ধ এখন 5 হয়ে গেল। এই জ্যাটা এর উপরে যদি লম্ব টানি, একেও দুভাগে ভাগ করবে, তাহলে এর দৈর্ঘ্য ছিল 8, তাহলে এর হয়ে যাবে 4। তাহলে এখন এই লম্বটা কতটা হবে সেটা আমাকে বার করতে হবে। এই লম্বটা সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মানে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার কত হয়? 3 স্কয়ার সমান 3। তার মানে হচ্ছে বড় যে জ্যাটা আছে সেই জ্যাটার দূরত্ব কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাকে বার করতে বলেছে। এখানে কিন্তু আমরা মেনলি যে ফর্মুলা দিয়ে করছি, যে 1 নম্বর হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ফর্মুলা, যে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, আর একটা হচ্ছে যে উপপাদ্য 32 and 33,
বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি লম্ব টানি, জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এটাই হচ্ছে কিনা যে মেনলি ফর্মুলা। এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু, এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার ও কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। আগে জিনিসটা বোঝো। বলেছে কি যে একটা বৃত্ত বলে দিয়েছে, বৃত্তের মধ্যে একটা জ্যায়ের দৈর্ঘ্য 48, একটা জ্যা বলে দিয়েছে, মনে করো সেটার নাম দিয়ে দেবে এবি সমান 48 বলে দিয়েছে। বৃত্তের কেন্দ্র মনে করো ও। এখন কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব বলে দিয়েছে 7। মনে করো এই জ্যাটাকে কেন্দ্র থেকে লম্ব টানলে সেটা একটা বিন্দুতে ছেদ করবে ডি, তাহলে এর হচ্ছে যে 7, মানে ওডি সমান 7। এখন ও এ যদি যুক্ত করি তাহলে এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। এখন এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে যে 48, তাহলে এটা মিড এ লম্ব টেনেছি, তাহলে এটা এর মিড পয়েন্ট, তাহলে এইটা হবে হাফ, এডি হাফ অফ 48 মানে 24। তাহলে আমার এইখান থেকে একটা সমকোণী ত্রিভুজ পেলাম, যার ভূমি হচ্ছে 24, লম্ব হচ্ছে 7, অতিভুজ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সেটা কতবার করতে হবে, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এইটা সমানই হচ্ছে কিনা যে অতিভুজ। তাহলে 24 হচ্ছে কত, 24 স্কোয়ার মানে 576, আর 7 হচ্ছে 49, এটা নিয়ে 625 হচ্ছে, মানে হচ্ছে 25, অর্থাৎ অতিভুজ হলো 25। 24 স্কোয়ার 576 হয়, 7 স্কোয়ার 49, দুটো যোগ করলে 625 হয়, আর তার রুট করলে 25 হয়। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। আমার অতিভুজের দৈর্ঘ্য মানে বৃত্তের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম কত, 25। এখন বলছে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার। এবারে আমি একটা অন্য ছবি আঁকবো, এই ছবিতেই আঁকবো না, তাহলে বুঝতে অসুবিধা হবে। এবারে বলছে ওই বৃত্তটাই আঁকছি, মনে করো ওই, তার মানে তার ব্যাসার্ধ কিন্তু 25ই থাকবে। এবারে বলছে সেই জ্যাটার দূরত্ব বার করো, সেই জ্যাটার দৈর্ঘ্য বার করো, যার কি বলেছে না, যার দূরত্ব 20 সেন্টিমিটার। অর্থাৎ সেই জ্যাটা আমাকে বার করতে হবে, সেই জ্যাটা যদি পি কিউ হয় তার দূরত্ব কত, 20। এখন বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি 25, তাহলে আমার এই জ্যাটা কত বড় সেটা বার করতে বলেছে। এখান থেকে এর উপরে লম্ব টানবো, সেই লম্বটাই হবে কিন্তু আমার কি, এর দূরত্ব। মানে এটা যদি একটা বিন্দু হয়, এখানে ডি নাম দিয়েছিলাম, এখানে ই দেব। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ 25 আর লম্ব হচ্ছে 20, তার মানে তার ভূমি হাফ অফ পি কিউ, সেইটা কত, তাহলে সেইটা হবে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 625 মাইনাস 400 মানে 225, এর রুট তার মানে 15, তার মানে হাফ অফ দ্য জ্যা ইজ 15। তাহলে টোটাল জ্যাটা কত, 15 ইন্টু 2 মানে পি কিউ ইকুয়াল টু 30। তাহলে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার। বোঝা গেল? এবারে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 6। কি বলেছে, একটা ছবি দিয়েছে, একটা পিকচার দিয়েছে, সেখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, যেখান থেকে একটা এ বি একটা জ্যা আছে, তার উপরে অঙ্কিত লম্ব হচ্ছে ওপি, ও এইটা হচ্ছে পি, এটাকে বাড়ালে সেটা বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে। এখন বলে দিয়েছে এ বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এ বি ইকুয়াল টু কত বলেছে, 6 সেন্টিমিটার, এবং পিসি সমান বলেছে 2 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে বৃত্তের ব্যাসার্ধ বার করো। এখন বৃত্তের ব্যাসার্ধ মানে ও থেকে এ, এই ডিস্টেন্সটাও ব্যাসার্ধ, মনে করি সেটা এক্স, ধরি ও এ সমান এক্স, ধরি এটা ধরি, বৃত্তের ব্যাসার্ধ এক্স ধরি। এখন পিসি সমান বলেছে 2, তাহলে এই ওপি সমান কত, ওপি সমান কত, ওপি সমান হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ ওসি থেকে যদি আমি পিসি বাদ দিই, এই ওসি থেকে এই পিসি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলেই আমার ওপি। এখন ওসি সমান কত বৃত্তের ব্যাসার্ধ, আমরা সেটা কত ধরেছি, এক্স, তাহলে এক্স পিসি সমান 2 বলেই দিয়েছে, এক্স মাইনাস 2, তাহলে আমার এই ওপিটা হলো এক্স মাইনাস 2। এখন ও বিন্দু থেকে
এই ওপি হচ্ছে কিনা যে এবি জ্যায়ের উপর লম্ব, তাহলে এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ পি বিন্দু হচ্ছে কিনা যে মধ্যবিন্দু এবি এর, তাহলে এপি সমান হাফ অফ এবি মানে 3। এখন এই সমকোণী ত্রিভুজটা এ ও পি, এই সমকোণী ত্রিভুজে অতিভুজের স্কয়ার মানে এক্স স্কয়ার সমান লম্ব স্কয়ার এক্স মাইনাস 2a স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি বলতে 3 স্কয়ার। এখান থেকে এক্স এর ভ্যালু বার করলেই আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, বা এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9, এক্স স্কয়ার কেটে গেল, কি রইল 4x সমান 9 আর 4 13, বা x সমান 13/4 3 পূর্ণ 1/4 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বেরোলো না 3 পূর্ণ 1/4 সেন্টিমিটার। 7 কি বলেছে, একটি সরল রেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে যুক্তি দিয়ে প্রমাণ করি এসি সমান ডিবি। একটা সরল রেখা দুটো এককেন্দ্রীয় বৃত্ত, মনে করি কেন্দ্রটা হচ্ছে ও, একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে আর একটা বিন্দুকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি না এসি সমান ডিবি, এসি সমান ডিবি মানে এই ডিস্টেন্সটা সমান এই ডিস্টেন্সটা আমাকে প্রুভ করতে হবে। এখন ও থেকে যদি আমি এবি এর উপরে লম্ব টানি, ও থেকে আমি এবি এর উপরে লম্ব টানি, মনে করছি সেটা পি বিন্দুতে ছেদ করেছে এবি কে, বা সিডি কে পি বিন্দুতে ছেদ করেছে। এখন ও থেকে যদি এর উপর লম্ব টানি তাহলে সেটা আবার এবি কে যখন এবি জ্যায়ের ক্ষেত্রে ধরবো তখন সেটা এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এপি সমান পিবি হবে। আবার যখন ও বিন্দু থেকে সিডি জ্যায়ের উপরে ওপি লম্ব হবে তখন পি বিন্দুটা সিডি এর মধ্যবিন্দু হবে, অর্থাৎ সিপি সমান ডিপি হবে, সিপি সমান ডিপি, এটা হাফ হবে। এখন যদি আমি সিপি এপি সমান পিবি আর সিপি সমান ডিপি, তাহলে এই সিপি থেকে যদি আমি এপি বাদ দিই তাহলে আমি ডিপি থেকে পিবি বাদ দেব, এই সাইডটা মাইনাস এই সাইডটা মাইনাস এই সাইডটা, এই সাইডটা মাইনাস এই সাইডটা, বিপি বা পিবি যা লিখতে পারি। তাহলে এই টোটালটা থেকে যদি আমার এইটুকু বাদ যায় তাহলে আমার পড়ে থাকে এইটুকু পার্ট, যেটা হচ্ছে কিনা যে আমার এসি। আর এই টোটালটা থেকে মানে ডিপি থেকে যদি আমার বিপি বাদ যায় তাহলে আমার পড়ে থাকে এইটুকু পার্ট, তাহলে সেটা হলো আমার ডিবি। এটাই আমাকে চেয়েছিল, প্রমাণ করতে বলেছিল যে এসি সমান ডিবি হয়। তাহলে আমরা প্রমাণ করলাম এসি সমান ডিবি। হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 7। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 8। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 8, প্রমাণ করি কোন বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়। মনে করি এই একটি বৃত্তের দুটো জ্যা আছে যারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, এই একটা জ্যা আর এই একটা জ্যা। এটা একটি জ্যা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি, যারা পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এবি আর সিডি উভয়ই বৃত্তের ব্যাস। যদি আমি প্রমাণ করতে পারি এবি ও সিডি উভয়ই বৃত্তের ব্যাস, তাহলেই আমি বলতে পারবো যে দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারবে না যতক্ষণ না তারা ব্যাস হবে। এখন আমরা একটু অঙ্কন করব। কি অঙ্কন করব না সি এর সঙ্গে এ, সি এর সঙ্গে বি, বি এর সঙ্গে ডি
আর ডি এর সঙ্গে এ জয়েন করব। তাহলে আমরা জয়েন করি। এখন এ পি সি এই ত্রিভুজটা আর ডি পি পি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের কম্পেয়ার করব। এই কোণটা কি পাবো? বিপ্রতীপ কোণ হিসাবে সমান। বিপ্রতীপ কোণ কাকে বলে? দুটো সরলরেখা একে অপরকে ছেদ করলে দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এইটা এক জোড়া আর হচ্ছে এইটা এক জোড়া, এবং বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই দুটো সরলরেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এই দুটো বিপ্রতীপ কোণ হিসাবে সমান। এখন পি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাই এপি সমান পিবি। আবার পি যেহেতু সিডি এর মধ্যবিন্দু, তাহলে সিপি সমান ডিপি। তাহলে এই ত্রিভুজের দুটো বাহু একটা কোণ সমান দেখানো হয়ে গেল। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। যখনই এই ত্রিভুজ দুটো সর্বসম, তখনই আমরা বলবো এসি সমান ডিবি। এসি সমান হচ্ছে বিডি। আবার এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা তুলনা করব। এই দুটো ত্রিভুজ তুলনা করব। কি করব? এইটা হচ্ছে বিপ্রতীপ কোণ হিসাবে সমান, আর এই বাহুটা সমান এই বাহুটা যেহেতু পি মধ্যবিন্দু, এই বাহুটা সমান এই বাহুটা যেহেতু পি মধ্যবিন্দু। তাহলে এই দুটো ত্রিভুজও সর্বসম। এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে আমরা সিবি সমান এডি বলবো। এখন এসি সমান বিডি, সিবি সমান এডি। তাহলে এসি প্লাস সিবি সমান বিডি প্লাস এডি। যোগ করে দেবো, এই দুটোকে যোগ করলে এই দুটো যোগ করলে সমান হবে। এখন আমরা একটা জিনিস জানি যে একই বৃত্তের সমান সমান বৃত্ত সমান সমান জ্যা কিন্তু বৃত্ত থেকে সমান সমান বৃত্তচাপ ছিন্ন করে। অর্থাৎ এই ত্রিভুজের যদি দুটো জ্যা সমান হয়, তাহলে এই চাপটা যে বৃত্তচাপ ছিন্ন করবে, এই জ্যাটাও কিন্তু সেই বৃত্তচাপ ছিন্ন করবে। তাহলে দুটো জ্যা যদি সমান হয়, তাহলে তারা সমান সমান বৃত্তচাপ ছিন্ন করে। এখন এই ত্রিভুজের দেখলাম এসি জ্যা সমান বিডি জ্যা। তাহলে এসি জ্যা যে বৃত্তচাপ ছিন্ন করবে, বিডি জ্যাও সেই বৃত্তচাপ ছিন্ন করবে। আবার দেখলাম সিবি সমান এডি। তাহলে সিবি জ্যা যে বৃত্তচাপ ছিন্ন করবে, এডি জ্যা সেই বৃত্তচাপই ছিন্ন করবে। তাহলে এসি জ্যা আর বিডি জ্যা বিসি জ্যা এরা যে বৃত্তচাপ ছিন্ন করবে, বিডি জ্যা আর এডি জ্যা মিলেও সেই একই বৃত্তচাপ ছিন্ন করবে। তাহলে এই দুজনার এসি জ্যা কি বৃত্তচাপ ছিন্ন করছে না এসি, আর বিডি সিবি জ্যা কি বৃত্তচাপ ছিন্ন করছে সিবি। তাহলে এসি আর সিবি জ্যা মিলে কোন বৃত্তচাপ ছিন্ন করছে? এ সি বি, এই চাপটা ছিন্ন করছে। আর বিডি জ্যা কোন চাপ ছিন্ন করছে? বিডি। আর ডিএ জ্যা কোনটা করছে? এইটা। তাহলে এই দুটো মিলিয়ে কোন জ্যাটা ছিন্ন করবে না পি ডি এ, এই চাপটা ছিন্ন করবে। তাহলে আমরা কি দেখছি? এসিবি এই চাপটা সমানই এই চাপটা। এখন এই চাপটা আর এই চাপটা মিলিয়ে দুটো মিলিয়ে কিন্তু বৃত্তের পরিধি হয়ে যাচ্ছে। অর্থাৎ এসিবি প্লাস বিডিএ এইটা মিলিয়ে হচ্ছে বৃত্তের পরিধি। এই দুটো মিলিয়ে কিন্তু বৃত্তের পরিধি। অর্থাৎ দুটো চাপ যা বৃত্তকে সমান দুটো অংশে ভাগ করে, দুটি বৃত্তচাপ যা বৃত্তকে সমান দুটো অংশে ভাগ করে, তখনই যখন কিন্তু তারা প্রত্যেকে অর্ধবৃত্ত হবে। অর্থাৎ এই দুটো চাপ মিলিয়ে বৃত্তের পরিধি, আবার দুটো চাপ সমান, অর্থাৎ এখানে কিন্তু এ বি বৃত্তের ব্যাস হবে। যেহেতু এটা সমান এটা এবং এটা এটা মিলিয়ে বৃত্তের পরিধি, তাই এ বি কিন্তু বৃত্তের ব্যাস। কারণ এ বি হচ্ছে কিনা যে দুটো ভাগে ভাগ হয়ে বৃত্তকে সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এ বি যখন বৃত্তের ব্যাস, অতএব এখানে লিখতে হবে অতএব
এবি সমান বৃত্তের ব্যাস, এই কথাটা লিখলেই হবে। এবারে যখন এবি বৃত্তের ব্যাস তখন পি হচ্ছে এবির মধ্যবিন্দু, অর্থাৎ পি হচ্ছে কেন্দ্র। যখন এবি বৃত্তের ব্যাস তখন পি হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন পি বৃত্তের কেন্দ্র এবং সিডি এর মধ্যবিন্দু পি, অতএব সিডিও কিন্তু বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি দেখালাম, এবি এবং সিডি উভয়েই বৃত্তের ব্যাস, অর্থাৎ দুটো জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়। প্রমাণিত। নেক্সট কোশ্চেন নাম্বার 9। আমাদের কিন্তু জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, দরকার হলে পজ করে বারবার শুনেও কিন্তু লজিকটা বুঝতে হবে, তাহলে আমরা নিজেরাই কিন্তু প্রমাণটা লিখতে পারবো। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ যুক্ত করলাম, এ বিন্দু দিয়ে এস এর ওপরে লম্ব অঙ্কন করলাম যা বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো, পি এ সমান এ কিউ। তাহলে আমরা দুটো বৃত্ত আঁকি এক্স ও ওয়াই যাদের কেন্দ্র হবে। একটা একটু ছোট আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করি এইটা হচ্ছে কিনা যে এক্স আর এর কেন্দ্র হচ্ছে ওয়াই। তাহলে এখন এক্স ওয়াই এর মধ্যবিন্দু এর মিডিল পয়েন্ট মোটামুটি এই জায়গাটা এস, এই এস থেকে এই যা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এবারে এস এ যুক্ত করা হবে, যুক্ত করতে বলেছে। এ বিন্দু দিয়ে এই এস এর উপরে লম্ব, মানে এই একটা লম্ব টানবো যেটা কিন্তু দুটো বৃত্তকে দুটো পয়েন্ট, একটাতে পি আর একটাতে কিউ বিন্দুতে, তাই তো বলেছে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে পি এ সমান এ কিউ। এই পি এ সমান এ কিউ। এখানে আমার এই এক্স বিন্দু থেকে এখানে একটা অঙ্কন আছে, মানে আঁকতে হবে আমাকে। কি আঁকতে হবে না, এই এক্স বিন্দু থেকে এই পি কিউ এর উপরে একটা লম্ব টানবো। এটা লম্ব টানলাম, মনে করি এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। আর এইখান থেকে এর উপরে আবার একটা লম্ব, ওয়াই বিন্দু থেকেও এর উপরে একটা লম্ব টানবো, মানে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটাই অঙ্কন আছে। এবারে আমরা প্রমাণ করি না। এখন পি কিউ সরলরেখার উপরে এক্স ডি এস এ ওয়াই ই তিনটেই কিন্তু লম্ব। একটা সরলরেখার উপরে তিনটেই লম্ব, এক্স ডি এস এ আর হচ্ছে ওয়াই ই। তাহলে একটা সরলরেখার উপরে যদি যতগুলোই লম্ব আঁকি তারা কি হয়, পরস্পর সমান্তরাল। যেহেতু একই সরলরেখা পি কিউ এর উপরে এক্স ডি এস এ ওয়াই ই লম্ব, তাই এক্স ডি প্যারালাল এস এ প্যারালাল ওয়াই ই তিনটেই কিন্তু পরস্পর সমান্তরাল। এখন এইটা প্রথমে প্রমাণ করলাম যে যেহেতু এরা তিনজনাই একই সরলরেখার উপরে লম্ব, তাই এরা পরস্পর প্যারালাল। এবারে আসি, এবারে এটা হচ্ছে যে এইটা প্যারালাল, এটা প্যারালাল প্রমাণ করলাম। এবার এবং এখানে হচ্ছে কিনা যে এক্স ওয়াই হচ্ছে ছেদক। কি হবে, এক্স ওয়াই হচ্ছে ছেদক বা ভেদক, যা বলবে, ছেদক। এই তিনটে প্যারালাল সরলরেখা এবং এক্স ওয়াই হচ্ছে ছেদক, মানে এক্স ওয়াই এই তিনজনাকেই ছেদ করেছে। এবং এক্স এস সমান এস ওয়াই, অর্থাৎ এস হচ্ছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু। অতএব ডি এ সমান এ ই। যেহেতু এই সরলরেখাটা একে ছেদ করেছে, এই এস হচ্ছে এর মধ্যবিন্দু, তাই এই সরলরেখাটা পি কিউ সরলরেখাটাও তো এই তিনটে সমান্তরাল সরলরেখাকেই ছেদ করেছে, তাই এ কিন্তু এই ডি এর মধ্যবিন্দু। কেন, এই কারণটা আমরা কি লিখবো না, এই কারণটা আমরা লিখবো যে কোনো দুটির বেশি সমান্তরাল সরলরেখা একটি সরলরেখা থেকে বা একটি ছেদক থেকে যে যে অনুপাতে ছিন্ন করে,
অপর যে কোনো সরলরেখা থেকেই বা অপর যে কোনো ছেদক থেকেই সেই একই অনুপাতে কিন্তু ছিন্ন করবে। তার মানেটা কি, এটা একটু আমি তোমাদের বুঝিয়ে বলে দিই। মনে করো এই তিনটে সরলরেখা আছে, সমান্তরাল সরলরেখা, এবং একটা ছেদক আছে এটা। মনে করো এই ছেদকটাকে, এই তিনটে সমান্তরাল সরলরেখা, এই জায়গাটা হচ্ছে 2 আর এই জায়গাটা 1, এটা 2 সেন্টিমিটার, এটা মেপে দেখলাম 1 সেন্টিমিটার। তাহলে 2:1 অনুপাতে ভাগ করেছে। এই সমান্তরাল সরলরেখাগুলো এই ছেদকটাকে, এটা মনে করো XY, এই ছেদকটাকে কিন্তু 2:1 অনুপাতে ভাগ করেছে। যদি এটা করে তাহলে যত সরলরেখাকেই এরা ছেদ করবে, যে যে ছেদকরা এই সমান্তরাল সরলরেখাকে ছেদ করবে, তাদের সবাইকেই কিন্তু এইটা বাই এইটা কিন্তু 2:1ই হবে। অর্থাৎ এটা যদি 4 হয় এটা 2 হবে, মানে 4/2 2:1ই হচ্ছে। যদি এটা 6 হয় তাহলে এটা 3 হবে, মানে এই অনুপাতটা কিন্তু সব ক্ষেত্রেই এক হবে। এখানে যদি 2:1 হয় তাহলে এর ক্ষেত্রেও 2:1 হবে, এর ক্ষেত্রেও হবে, এর ক্ষেত্রেও হবে। তাহলে এইখানে তিনটে সমান্তরাল সরলরেখা আর এটা ছেদক, এই ছেদকটাকে এই সমান্তরাল সরলরেখাটা কি হিসাবে ভাগ করেছে না 1:1। এস যেহেতু মধ্যবিন্দু তাই সমান ইকুয়াল ভাগে ভাগ করেছে। তাহলে একে যদি ইকুয়ালি ভাগ করে তাহলে এইখানের যে ছেদকটা আছে অর্থাৎ ডি, তাকেও কিন্তু ইকুয়ালি ভাগ করবে, অর্থাৎ ডিএ সমান এই হবে। তাহলে আমরা এখন দেখালাম যে ডিএ সমান এই। আবার দেখো এক্স হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এক্স ডি হচ্ছে পিএ, এই জ্যাটার উপরে লম্ব। এক্স ডি লম্ব, জ্যাটা কি পিএ, এই পি এর উপরে এক্স ডি লম্ব। তাহলে যেহেতু এটা জ্যা আর এটা লম্ব, তাই ডি হচ্ছে কিনা যে পি এর মধ্যবিন্দু, অর্থাৎ ডি এ সমান হাফ অফ পি এ। তাহলে ডি এর জায়গায় বসাচ্ছি হাফ অফ পি এ, ইকুয়াল টুই দিলাম। এবারে আসছি এই পার্টটাতে। যেহেতু ওয়াই থেকে এ কিউ, জ্যায়ের ওপরে ওয়াই থেকে ওয়াই লম্ব, তাই ই বিন্দু কিন্তু এ কিউ এর মধ্যবিন্দু। কোন উপপাদ্য থেকে এটা বলা আছে না ওই 32A তেই, যেখানে বলা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ই হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু, মানে হচ্ছে এই হচ্ছে হাফ অফ এ কিউ। তাহলে এই সমান হাফ অফ এ কিউ। তাহলে হাফ অফ পি এ সমান হাফ অফ এ কিউ, হাফ হাফ গুলো কেটে যাবে, পি এ সমান এ কিউ। এটাকেই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছিল পি এ সমান এ কিউ। হয়ে গেল কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে না, একটি ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা আছে, একটা হচ্ছে এ বি জ্যা মনে করছি, আর একটা মনে করছি সিডি জ্যা। এ বি জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 10 সেন্টিমিটার, আর মনে করছি আরেকটি জ্যা আছে সিডি, সেই সিডি বলে দিয়েছে 24 সেন্টিমিটার। এখন বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে ও থেকে এ বি এর উপরে একটা লম্ব টানবো, আর ও থেকে কিন্তু সিডি এর উপরে একটা লম্ব টানবো। এখানে বলেছে কি যে দুটি সমান্তরাল জ্যা, মানে এ বি সমান্তরাল সিডি। তাহলে যেহেতু একই বিন্দু থেকে দুটো সমান্তরাল সরলরেখার উপরে লম্ব টানছি, তাহলে কিন্তু আমার এটা যদি ই হয় আর এটা যদি এফ হয়, তাহলে ও ই আর ও এফ একই রেখা, কারণ একই বিন্দু থেকে একটা সমান্তরাল, যে দুটোই পরস্পর সমান্তরাল সরলরেখার উপরে লম্ব টানছে, তাহলে এটা কিন্তু একই রেখা। এখন এদের ডিস্টেন্স কত, ইএফ, মানে ইএফ একটাই রেখা সমান 17 সেন্টিমিটার। এখন ধরি ওই সমান একটা কিছু ধরে নিতে হবে এ সেন্টিমিটার, এই ওই সমান এ, তাহলে টোটালটা 17, এইটুকু এ, তাহলে ওপরেরটা কত, তার মানে হচ্ছে ও এফ সমান 17 মাইনাস এ। তাহলে এইটা যদি এ হয়, উপরেরটা 17 মাইনাস এ। এখন ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমি ধরছি যে ও এ সমান এক্স, তাহলে ও এ সমান এক্স। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ পেলাম, যেহেতু ও থেকে এ বি এর উপরে লম্ব ই,
ই হচ্ছে কিনা যে এবি এর মধ্যবিন্দু হবে, কারণ আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জায়গার উপর লম্ব টানলে সেটা সমদ্বিখণ্ডিত করে। এখন এবি সমান 10 হলে এই সমান তার হাফ হবে 5। আবার ও সি যদি আমরা যুক্ত করি তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, যেখানে কিন্তু ও সিও হচ্ছে অতিভুজ বা বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে এক্স। ও এ সমানই ও সি, দুটোই বৃত্তের ব্যাসার্ধ। আবার এটা সমান 17 মাইনাস এ। এখন এটা যেহেতু লম্ব, তাহলে সিএফও সিডির হাফ হবে, সিডি সমান 24, তার মানে এটা হবে 12। এখন তাহলে আমরা দুটো সমকোণী ত্রিভুজের দুটো ইকুয়েশন পাবো। একটা ইকুয়েশনে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা পেলাম। আর এই সমকোণী ত্রিভুজটা থেকে কি পাবো না, এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এ এর হোল স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি, দুটোই এক্স স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো। অর্থাৎ 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখন যদি আমি 12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করি আর এ স্কোয়ার মাইনাস 17 মাইনাস এ স্কোয়ার করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আকারে করবো 12 প্লাস 5 12 মাইনাস 5, আর এখানে এ প্লাস 17 মাইনাস এ মাইনাস 17 প্লাস এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আছে। তাহলে এখানে 30 আর এটা 7, আর এদিকে আসছে এ কেটে যাচ্ছে, তাহলে 17 না সরি 17, এখানে 13 না, 12 প্লাস 5 হচ্ছে 17 ইন্টু এটা 12 প্লাস 5 17, আর 12 মাইনাস 5 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 17, আর এখানে হচ্ছে 2a মাইনাস 17, এই 17 কেটে গেল, তার মানে আমার হচ্ছে 2a মাইনাস 17 ইকুয়াল টু 7। তাহলে 2a ইকুয়াল টু 17 প্লাস 7 মানে 7 7 14 24, তাহলে a ইকুয়াল টু বেরোলো 12। এখন a ইকুয়াল টু 12 এর ভ্যালু যে কোনো একটা জায়গাতে এটাতে বা এটাতে পুট করলেই আমরা x এর ভ্যালু পেয়ে যাব। তো এইটাতে যদি পুট করি x স্কোয়ার ইকুয়াল টু a ইকুয়াল টু 12 মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 13 স্কোয়ার, 144 আর 25 139 169 হবে, 169 মানে 13 স্কোয়ার, তাহলে x সমান হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমার কত বেরোলো না, বৃত্তের ব্যাসার্ধ বেরোলো 13 সেন্টিমিটার। 11 কি বলেছে না, দুটি বৃত্ত পি ও কিউ কেন্দ্র, দুটো বৃত্ত পি আর একটা হচ্ছে কিউ, এখানে পি আর এটা হচ্ছে কিউ, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এইটা হলো এ আর এটা হলো বি, এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ বিন্দু দিয়ে পি কিউ যুক্ত করলে যে সরলরেখাটা পাওয়া যাবে তার সমান্তরাল সরলরেখা একটা কি করছে, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখাটা আনতে হচ্ছে, যেটা কিন্তু এই দুটো বৃত্তকে একটাকে সি আর একটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে কিন্তু পি কিউ প্যারালাল সিডি। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে কি না, সিডি সমান 2pq, এই সিডি সমান 2pq, এইটাকে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। এখন আমার এখানে কিছু অঙ্কন আছে, আমি করব কি করব না, এবি যুক্ত করব, যেটা কি এই পি কিউ কে একটা বিন্দুতে ছেদ করবে, মনে করছি সেটা ই। আবার সি আর বি যুক্ত করব, আর ডি আর বি যুক্ত করব। এখানে আমরা কি করলাম না, এ বি যুক্ত করলাম, সি বি যুক্ত করলাম, আর ডি বি যুক্ত করলাম।
সিবি যুক্ত করলাম, ডিবি যুক্ত করলাম, এবি যুক্ত করলাম। এবি যুক্ত করা এবি সরলরেখাটা পি কিউ কে ই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি জানি না বৃত্তের সাধারণ জ্যা, এইটা তোমরা কিন্তু লিখে নাও, দুটো বৃত্তের সাধারণ জ্যা বৃত্তের কেন্দ্র সংযোজক সরলরেখা, বৃত্তের কেন্দ্র সংযোজক সরলরেখা বৃত্তের সাধারণ জ্যাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ই হচ্ছে যে পি কিউ লম্ব এবি। দুটো বৃত্তের সাধারণ জ্যা, এই যে সাধারণ জ্যাটা আর এই বৃত্তের কেন্দ্র সংযোজক সরলরেখাটা এই বৃত্তের সাধারণ জ্যাকে কি করে লম্ব সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ পি কিউ এবি কে লম্ব ভাবে সমান দুভাগে ভাগ করে, লম্ব সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখন পি কিউ লম্ব এবি। আবার যেহেতু পি কিউ প্যারালাল সিডি, পি কিউ লম্ব হচ্ছে এবি দেখালাম, আবার পি কিউ প্যারালাল সিডি, তাহলে দুটো প্যারালাল লাইন এর উপরে কোনো একটা লাইনের উপরে যদি কোনো একটা সরলরেখা লম্ব হয় তাহলে অপর প্যারালাল লাইনটার উপরেও লম্ব হবে। যেহেতু পি কিউ প্যারালাল সিডি তাই কিন্তু কি হবে না সিডি লম্ব কি হবে এবি, সিডি কিন্তু এবি এর উপরেও লম্ব হবে। যেহেতু পি কিউ এবি এর উপরে লম্ব আর পি কিউ সমান্তরাল সিডি তাই কিন্তু সিডিটা এবি এর উপরেও কিন্তু লম্ব হবে। এখন এই বিন্দুটা তাহলে কি হলো, সিডি লম্ব এবি হলো, অর্থাৎ কোণ এ সমান 90 ডিগ্রি হবে। যদি এটা লম্ব হয়, এবি এর উপরে যদি সিডি লম্ব হয় তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। এখন 90 ডিগ্রি হওয়াতে তার মানে হচ্ছে যে এইটা একটা পরিধিস্থ কোণ, সি এ বি একটা পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ আমরা আগে বলেছিলাম, পরিধিস্থ কোণ। এখন যেহেতু সি এ বি এই কোণটা 90 ডিগ্রি তাই এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ সি এ বি অর্ধবৃত্তস্থ কোণ। এটা সি এ বি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে সি এ বি এইটা হচ্ছে অর্ধবৃত্ত, তার মানে সি বি হলো বৃত্তের একটা ব্যাস। এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ তাই সিবি হলো বৃত্তের একটা ব্যাস, অর্থাৎ পি হচ্ছে কেন্দ্র। কারণ হচ্ছে পি হচ্ছে কিনা যে সেন্টার বলেছিল যে পি আর কিউ কেন্দ্রযুক্ত দুটো বৃত্ত, অর্থাৎ সিবি হচ্ছে কিনা যে কি হলো না বৃত্তের ব্যাস হলো। আবার এই যেহেতু এবির ওপরে সিডি লম্ব তাই এই কোণটাও হচ্ছে কিনা যে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হলে এই ত্রিভুজটাও কিন্তু এই কোণটাও 90 ডিগ্রি হলে এটাও কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। এটা যখন অর্ধবৃত্তস্থ কোণ হবে তখন হয়ে যাবে এইটা হচ্ছে কি বিডি হয়ে যাবে একটা ব্যাস। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, কারণ হচ্ছে কিনা যে আমরা জানি বৃত্তের পরিধির ওপরে যদি কোনো কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেটা কিন্তু বৃত্তটাকে সমান দুটো ভাগে ভাগ করে। এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই চাপটা বা এই জ্যাটা কিন্তু ব্যাস হয়ে যায়। তাহলে যেহেতু এটাও 90 ডিগ্রি আর এটা হচ্ছে কিনা যে পরিধিস্থ কোণ, আবার এটা 90 ডিগ্রি তাই এটা হয়ে যাবে ব্যাস, অর্থাৎ বিডি কিন্তু একটা ব্যাস। বিডি হয়ে গেল ব্যাস। তাহলে আমরা কি পেলাম না বিডি একটা ব্যাস আর সিবি একটা ব্যাস, যাদের মধ্যবিন্দু হচ্ছে কিউ আর পি, তাই তো। কিউটা কেন্দ্র, তাহলে এর মধ্যবিন্দু। এখন আমরা পেয়ে গেছি বিসি একটা ব্যাস আর বিডি একটা ব্যাস। এখন ত্রিভুজ সিবিডি অর্থাৎ এই ত্রিভুজটাকে মধ্যে পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু আর কিউ হচ্ছে কার মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু। পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। তাহলে অতএব আমরা কি বলবো না পি কিউ ইকুয়াল টু হাফ অফ সিডি, কারণ ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা কি হয় তৃতীয় বাহুর
অর্ধেক হয়, তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। কিন্তু যেহেতু অর্ধেক প্রপার্টিটা নেব, কারণ আমাদেরকে প্রমাণ করতে বলেছে সিডি ইকুয়াল টু, আমাকে প্যারালাল বলেই দিয়েছে, তাই পিকিউ সমান হাফ অফ সিডি। এবারে তার মানে সিডি সমান 2 পিকিউ, তার মানে প্রুভড। আমরা কি কোন প্রমাণের সাহায্য নিলাম? না, আমরা যে প্রমাণের সাহায্য নিলাম সেটা হলো ত্রিভুজের দুটো বাহু, মনে করো এবিসি একটা ত্রিভুজ আছে, যার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি পড়েছিলাম উপপাদ্যে? যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, অর্থাৎ এক্স ওয়াই প্যারালাল বিসি হবে এবং এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ বিসি হবে। আমরা এই এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ বিসি এই সূত্রটাকে কাজে লাগালাম। তাহলে যেহেতু পি বিসি এর মধ্যবিন্দু, কিউ ডিবি এর মধ্যবিন্দু, তাই পি ও কিউ হবে, পি কিউ হবে হাফ অফ সিডি বা সিডি সমান 2 পি কিউ। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল। 12 কি বলেছে? 12 না, বলেছে একটি বৃত্তের এবি ও এসি দুটি সমান যা প্রমাণ করি বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। একটা বৃত্তের এবি একটা জ্যা আর এসি একটা জ্যা, এই দুটি জ্যা সমান। এবারে প্রমাণ করতে হবে এর অন্তর্দ্বিখণ্ড, এর সমদ্বিখণ্ডক বিএসি, এই কোণটা আছে, এই কোণটার সমদ্বিখণ্ডকটা কি আছে? কেন্দ্রগামী। মনে করি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন ও এ যুক্ত করব এবং ও বি যুক্ত করব আর ও সি যুক্ত করব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি দেখব? বলে দিয়েছে এই কোণটা সমান এই কোণটা, না এই কোণটা সমান এই কোণটা বলবো না, আমাকে এইটাতে আমরা প্রমাণ করব। আমাকে বলেছে কি যে এদের বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক যদি বৃত্তের কেন্দ্রগামী হবে। এখন আমরা ও আর এ যুক্ত করেছি, তার মানে হচ্ছে কিনা যে আমরা একটা সরলরেখা নিয়েছি যেটা হচ্ছে কিনা যে কেন্দ্রগামী। যদি এই সরলরেখাটা এই কোণটাকে সমান দুভাগে ভাগ করে, তাহলেই আমরা বলতে পারবো যে বিএসি এর সমদ্বিখণ্ডক হলো কেন্দ্রগামী। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, মানে ও সি এ এই ত্রিভুজটা আর ও বি এ এই ত্রিভুজটা, তাহলে দেখছি ও সি সমান ও বি। কেন? না বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। আবার বলে দিয়েছিল যে এ বি ও এসি জ্যা দুটো সমান, এটা কিন্তু আমার বলাই আছে, তার মানে এইটা সমান এটা। আর হচ্ছে ও এ হচ্ছে সাধারণ বাহু, ও এটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে ও এটা কিন্তু কমন সাধারণ। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে তিনটে বাহুই আমরা সমান দেখিয়ে দিলাম। তিনটে বাহু সমান দেখিয়ে দিলে ত্রিভুজ দুটো কি হয়ে যায়? সর্বসম হয়ে যায়। অর্থাৎ ও এ সি, ত্রিভুজ ও এ সি এটা সর্বসম সাইন সমান ত্রিভুজ ও বি এ। এইটা হচ্ছে কিনা যে ও, আমার লেখাটা একটুখানি ছন্দে লিখলে ভালো হয়। এখানে আমি ও এ সি লিখেছি, তাহলে ও এ বি লিখতে হতো, তাহলে ভালো লাগলো দেখতে। তো যাই হোক, এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হলে আমরা কি বলতে পারি? অনুরূপ কোণগুলো সমান। তাহলে আমরা কি বলবো? ও এ সি সমান অ্যাঙ্গেল ও এ বি, অর্থাৎ ও এ সি এই অ্যাঙ্গেলটা সমান ও এ বি এই অ্যাঙ্গেলটা। তার মানে তাহলে কি বলবো? ও এ হলো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা কি বলবো? ও এ হলো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ যেটা আমাদের বলে দিয়েছিল প্রমাণ করতে, আমরা সেই কথাটাই আবার রিপিট করে দেবো। অর্থাৎ একটি বৃত্তের এবি ও এসি দুটি যা সমান হয়, তাহলে বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে, অর্থাৎ বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে। বোঝা গেল? এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 13।
কি বলেছে 13-এ বলেছে যে দুটি বৃত্তের পরস্পর ছেদি জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি সমান। এখন একটি বৃত্তের পরস্পর ছেদি জ্যা মানে মনে করো এটা একটা বৃত্ত, দুটো জ্যা আঁকবো যারা পরস্পর ছেদি, এই একটা জ্যা আর এই একটা জ্যা, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন বলেছে এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয়। এখন এটা যদি এবি জ্যা হয় আর এটা যদি সিডি জ্যা হয় তাহলে এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকটা মনে করছি পি, সমদ্বিখণ্ডক না, এরা মনে করি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এখন ওপি যুক্ত করলো, ঠিক আছে, আর ও এ ও বি যুক্ত করব, ওডি যুক্ত করব। এখন এডিও যুক্ত করতে পারি কিন্তু আমি এডি যুক্ত করব না, আমি ও এ যুক্ত করব আর ও সি যুক্ত করব, ঠিক আছে। এখন আমি যদি প্রমাণ করতে পারি যে ওপি হচ্ছে কিনা, যে আমাকে বলে দিয়েছে যে এদের অন্তর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে যদি এরা দুজনা ইকুয়াল হয়, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এ বি সমান সিডি। কি আর কি বলে দেওয়া আছে, এদের অন্তর্দ্বিখণ্ডক কেন্দ্রগামী মানে এই কোণটা সমান এই কোণটা, কারণ এই সরলরেখাটা তো কেন্দ্রগামী, ও পি আমরা যুক্ত করেছি, তাহলে আমাদের কি বলে দেওয়া আছে না ও পি বি সমান ও পি ডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে। যদি এটা সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে দুটো সমান, তো আমাকে এই দুটো অ্যাঙ্গেল সমান মানে এটা সমদ্বিখণ্ডক বলেই দেওয়া আছে। এখন আমরা তুলনা করব কোন দুটো ত্রিভুজের মধ্যে, না ও পি ডি এই ত্রিভুজটা আর ও পি বি এই ত্রিভুজ দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে এই অ্যাঙ্গেলটা তো দিয়েই দেওয়া আছে। এখন এটা সমান বৃত্তের ব্যাসার্ধ ও ডি সমান ও বি, এটা বৃত্তের ব্যাসার্ধ হিসাবে সমান, আর ও পি বাহুটা সাধারণ, এটা কি বাহু সাধারণ মানে দুজনারই আছে। এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করছি, এটা বৃত্তের ব্যাসার্ধ হিসাবে সমান, এই বাহুটা সমান এই বাহুটা, ওপি বাহুটা সাধারণ, আর এই অ্যাঙ্গেলটা বলেই দিয়েছে ওপিবি সমান ওপিডি, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, একটা কোণ দুটো বাহু দেখিয়ে দিলাম, তার মানে সর্বসম হলেই আমরা বলবো এখানে কি ডিপি সমান বিপি, আমরা কি বলবো ডিপি সমান বিপি। এখন এখানের যদি দেখি তাহলে ডিপিএ এই অ্যাঙ্গেলটা সমান সিপিবি এই অ্যাঙ্গেলটা, কেন না এরা বিপ্রতীপ কোণ হিসাবে সমান। বিপ্রতীপ কোণ এর আগের আমি একটা অঙ্ক করতেই বললাম যে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, এটা এক জোড়া এটা এক জোড়া, তারা কিন্তু সমান হয়, তাহলে এটা বিপ্রতীপ কোণ হিসাবে সমান। আবার এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা বলেই দিয়েছিল, এখন এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা করলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, কারণ এটা এর সঙ্গে সমান এটা এর সঙ্গে সমান, তাহলে আমরা দেখছি এই টোটাল অ্যাঙ্গেলটার সঙ্গে সমান। এবারে আমরা ও পি এ এই সমকোণী ত্রিভুজটাকে ও পি সি এই সমকোণী ত্রিভুজ বলছি এই ত্রিভুজটার সঙ্গে তুলনা করব। ওপিএ আর ওপিসি এই দুটো ত্রিভুজকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখালাম এই কোণটা সমান এই কোণটা, একটা বিপ্রতীপ কোণ, আর এই কোণটা বলেই দিয়েছিল সেইটাকে যোগ করে তাহলে এই কোণটা সমান এই কোণটা পেলাম। এখন ও এ আর ও সি, ও এ সমান ও সি, কারণ কি দুজনাই বৃত্তের ব্যাসার্ধ হওয়াতে সমান, তাহলে এই কোণটা সমান হলো, আর ও এ সমান ও সি হলো, আর কি সমান ওপি সাধারণ বাহু, ওপি কিন্তু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেও সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজও কিন্তু সর্বসম হয়ে গেল। যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলবো এপি সমান সিপি, এপি সমান সিপি। এখন আগে আমরা পেয়েছিলাম ডিপি সমান বিপি, এখন পেলাম এপি সমান সিপি, তার মানে আমি যদি ডিপি আর সিপি করি
তাহলে সেটা বিপি আর এপি সঙ্গে সমান হয়। তাহলে ডিপি প্লাস সিপি সমান আমার কিন্তু সিডি, আর বিপি প্লাস এপি সমান কিন্তু আমার এবি। অর্থাৎ আমার জ্যা দুটো কিন্তু পরস্পর সমান হলো। তাহলে অর্থাৎ আমি সেটাই বলবো যে যদি দুটো জ্যায়ের অন্তঃসমদ্বিখণ্ডক, দুটো জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হয়, তাহলে কিন্তু জ্যা দুটো কি হয়? সমান হয়। প্রুভড। এটা গেল কোশ্চেন নাম্বার 13। এখন চলে আসবো কোশ্চেন নাম্বার 14 এ। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যায়ের অপেক্ষা বৃহত্তর হবে। মনে করি একটা বৃত্ত আছে যার মধ্যে দুটো জ্যা আছে, একটা জ্যা আছে কেন্দ্রের একটু কাছে আর একটা জ্যা আছে কেন্দ্রের একটু দূরে। তাহলে একটা জ্যা আছে এবি যে কিন্তু কাছে আছে, অর্থাৎ এ থেকে কেন্দ্র যদি ও হয় তাহলে ও থেকে এবি এর ডিস্টেন্সটা হচ্ছে ও ই, আর আরেকটা জ্যা আছে সিডি, তার থেকে কেন্দ্রের ডিস্টেন্সটা একটু দূরে যেটা হচ্ছে ও এফ। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে ও ই গ্রেটার দ্যান, সরি ভুল লিখছি, ও ই লেস দ্যান, ও ই লেস দ্যান ও এফ, মানে ও এফ বড় হচ্ছে কিনা যে ও ই থেকে। তার মানে আমাকে প্রমাণ করতে হবে এ বি গ্রেটার দ্যান সিডি। যেহেতু যে জ্যাটা কাছে আছে কেন্দ্রের, আমাকে প্রমাণ করতে হবে সেই জ্যাটা বৃহত্তর বা দীর্ঘ, দৈর্ঘ্য অপর জ্যাটার থেকে বড় বা বৃহত্তর। এখন আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। আমরা বৃত্তের ব্যাসার্ধ কি না, আমি এখানে কি করব না ও এ যুক্ত করব, ও এ সমান আবার ও ডিও যুক্ত করব, ও ডিও যুক্ত করব। তাহলে ও এ সমান ও ডি সমান কি? বৃত্তের ব্যাসার্ধ আমি কি ধরবো? আর। এটা আমি ধরে নেব, ঠিক আছে। এখন ও বিন্দুতে যেহেতু ওই লম্ব এ বি, তাই হচ্ছে যে এই সমান হাফ অফ এ বি। যেহেতু এটা লম্ব তাই এটার হাফ। আবার যেহেতু ও এফ লম্ব সিডি, ও এফ লম্ব সিডি, তাই ও এফ তাই ডিএফ সমান হাফ অফ সিডি, ঠিক আছে। আর বৃত্তের ব্যাসার্ধ হলো আর। এখন এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই এর মান বার করব। এই এর মান কি না এই স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে অতিভুজ বলতে কি বৃত্তের ব্যাসার্ধ আর স্কয়ার মাইনাস এইটা স্কয়ার ওই স্কয়ার। আবার এখানেও আমরা কিসের মান বার করব না এফ ডিএফ এর মান বার করব। তাহলে ডিএফ স্কয়ার সমান এই ডিএফ স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার। অতিভুজ মানে কি আর, আর স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার। এখন আমরা কি এবারে কি লিখবো না এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, আর স্কয়ার মাইনাস ও ই স্কয়ার, আর এখানে কি আছে আর স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার। এখন আমাকে বলে দিয়েছিল ওই কিন্তু ছোট ও এফ এর থেকে, তার মানে হচ্ছে ওই কিন্তু ও এফ এর থেকে ছোট। তাহলে একটা সংখ্যা থেকেই একবার ছোট একটা সংখ্যা বাদ দিচ্ছি আর একবার তার থেকে বড় একটা সংখ্যা বাদ দিচ্ছি। যে ছোট সংখ্যাটা বাদ দিলে তার ভ্যালুটা কিন্তু বড় হয়, আর বড় সংখ্যা যদি বাদ দিই, একটা সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বাদ দিই তারপরে যেটা পড়ে থাকে তার ভ্যালু কিন্তু কম হয়। তার মানে ওই আর স্কয়ার মাইনাস ওই স্কয়ার গ্রেটার দেন আর স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার, কারণ এখানে ও এফ বড়। তাহলে আর থেকে ও এফ যেটা বাদ চলে বেশি বাদ যাবে, তাহলে এটা পড়ে থাকবে কম,
আর এখান থেকে কম বাদ যাবে, তাই পড়ে থাকবে বেশি। তার মানে আর স্কোয়ার মাইনাস ও স্কোয়ার গ্রেটার দেন আর স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার। তাহলে এটা যদি আমি বলে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো এ স্কোয়ার গ্রেটার দেন, এটা বড়, তাহলে ডিএফ স্কোয়ার, এটা বলে দিতে পারবো। তার মানে আমি বলতে পারবো এই গ্রেটার দেন ডিএফ। এখন এই সমান হাফ অফ এ বি, তাহলে আমরা বলবো হাফ অফ এ বি গ্রেটার দেন, এখানে হচ্ছে ডিএফ সমান হচ্ছে হাফ অফ সিডি, তাহলে হাফ অফ সিডি। তাহলে এখানে আমরা বলে দিতে পারবো এ বি গ্রেটার দেন সিডি। এটাই কিন্তু আমাকে চেয়েছিল প্রমাণ করতে, যে যদি ওই ওএফ এর থেকে ছোট হয় তাহলে প্রমাণ করো যে এবি যেটা সিডি যেটার থেকে বড় হবে, তাহলে এবি গ্রেটার দেন সিডি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 15। এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে না, একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করি। একটা আমরা বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্র মনে করো ও। এবারে বৃত্তের মধ্যে একটা বিন্দু নেব, যে কোনো পি বিন্দু নিলাম। এখন পি বিন্দু দিয়ে আমাকে বৃত্তের মধ্যে কোন জ্যাটা ক্ষুদ্রতম হবে, পি বিন্দু দিয়ে যাবে এরকম কোন জ্যাটা ক্ষুদ্রতম হবে সেটা কিন্তু আমাদের বলতে হবে। তাহলে আমরা এখন কি করব না, পি বিন্দু ওপি যুক্ত করব। প্রথমে ওপি যুক্ত করব, ও আর পি যুক্ত করব। এখন ও পি বিন্দু দিয়ে একটা জ্যা আঁকবো, মনে করি পি বিন্দু দিয়ে অঙ্কিত একটি জ্যা এবি। কি বললাম? পি বিন্দু দিয়ে একটা অঙ্কিত জ্যা এবি, যা কিন্তু ওপি এর উপরে লম্ব নয়, এই কথাটাই লিখবো, যা ওপি এর উপরে লম্ব নয়। এখন পি বিন্দু দিয়ে আরেকটি জ্যা আঁকলাম এক্স ওয়াই, যেটা কিন্তু ওপি এর উপরে লম্ব, অর্থাৎ পি বিন্দু দিয়ে আরেকটি জ্যা আঁকলাম এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই লম্ব ওপি। তাহলে এর উপরে একটা লম্ব টানবো, যেটা আমার বৃত্তটাকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করবে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এখন আরো একটু অঙ্কন করতে হবে। ও থেকে এ বি এর উপরে একটি লম্ব টানলাম, যেটা এ বি কে একটা বিন্দু ডি তে ছেদ করলো। এবারে কিছু আমাদের ধর্ম বৃত্তের জ্যা সংক্রান্ত, সেটা কিন্তু আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই করেই কিন্তু আমাকে এটা প্রমাণ করতে হবে। একটা ধর্ম তোমরা ভালো করে আগে বোঝো, কেন্দ্র থেকে কোনো জ্যা যত দূরে থাকবে সেই জ্যাই কিন্তু সব থেকে ছোট হবে। মানে কেন্দ্র থেকে দূরে যেতে থাকলে জ্যায় কিন্তু, কেন্দ্র থেকে যদি দূরে থাকে কোনো জ্যা, তার কিন্তু দৈর্ঘ্য কম হয়, এবং কেন্দ্রের কাছে যেসব জ্যা থাকে তার কিন্তু দৈর্ঘ্য বেশি হয়। এই ধর্মকে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। তাহলে পি বিন্দু দিয়ে যদি আমি সব থেকে ক্ষুদ্রতম জ্যা আঁকতে যাই, তার মানে পি বিন্দু দিয়ে ও থেকে সব থেকে, মানে কেন্দ্র থেকে সব থেকে দূরবর্তী যেটা জ্যা হবে, সেই জ্যাটাই কিন্তু সব থেকে ক্ষুদ্রতম জ্যা হবে। এই থিওরেমটাকে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ পি বিন্দু দিয়ে কেন্দ্র ও থেকে সব থেকে দূরবর্তী জ্যা, মানে কেন্দ্র থেকে সব থেকে দূরে আছে যে জ্যা, সেইটা যেটা আঁকবো, সেই জ্যাটাই কিন্তু আমার সব থেকে পি বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা আঁকা হবে। তাহলে এখন আমরা বলবো যে আমরা ওর লম্ব টেনেছিলাম ও বিন্দু থেকে দিয়ে এ বির ওপরে। এখন এই যে সমকোণী ত্রিভুজ আছে ও ডিপি, এই সমকোণী ত্রিভুজের কিন্তু ওপি হচ্ছে অতিভুজ। এই ওপি হচ্ছে অতিভুজ, তাহলে এর মান সবসময় ওডির থেকে বেশি হবে। অর্থাৎ এবি এর যে কোনো মানের জন্যই, আমি এই কথাটা এরকমই লিখবো, এবি এর যে কোনো মানের জন্যই ওপি গ্রেটার দেন ওডি হবে, যদি না এবি ও এক্স ওয়াই একই হয়। এই কথাটা আমাকে লিখতে হবে যে ওপির মান সব সময়ই ওডির থেকে বেশি হবে। মানে এই ওপি এডি এগুলো কি, এইগুলো হচ্ছে কিনা যে কোনো একটা জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব,
তার মানে কেন্দ্র থেকে দূরত্ব সব সময়ই কম হবে যদি না এই সরলরেখা মানে জ্যাটা এই কেন্দ্র থেকে যে সরলরেখার সঙ্গে বিন্দুটার সঙ্গে যুক্ত তার উপরে লম্ব হয়। অর্থাৎ সেটাই কিন্তু আমরা এই ভাষায় লিখব যে ওপি গ্রেটার দেন এই সমকোণী ত্রিভুজের ও ডিপি ওপি সবসময় ওডি ওপি গ্রেটার দেন সবসময় ওডি হবে। অতিভুজটা সবসময় লম্ব থেকে বেশি হবে যদি না এবি টা আর এক্স ওয়াইটা একই হয়। অর্থাৎ এরপরে লিখবো অর্থাৎ হচ্ছে কিনা যে পি বিন্দু দিয়ে অঙ্কিত ওপি এর ওপরে লম্ব জ্যাই হচ্ছে কেন্দ্র থেকে সব থেকে দূরবর্তী জ্যা। কি লিখবো না পি বিন্দু দিয়ে অঙ্কিত ওপির ওপরে লম্ব জ্যাই হচ্ছে কিনা যে কেন্দ্র থেকে সব থেকে বেশি দূরবর্তী জ্যা। অর্থাৎ পি বিন্দু দিয়ে অঙ্কিত ওপি এর উপরে লম্ব জ্যাই হবে বৃত্তের ক্ষুদ্রতম জ্যা। অর্থাৎ এক্স ওয়াই হবে বৃত্তের ক্ষুদ্রতম জ্যা, কারণ এক্স ওয়াই লম্ব ওপি। এইটাকেই আমাকে ব্যাখ্যা করে এভাবে প্রমাণটা লিখতে হবে। বোঝা গেল? এবারে চলে আসি 16 এমসিকিউ আছে। কোশ্চেন 16 এর যে ম্যাথস গুলো আছে সেগুলো সব এমসিকিউ আছে। 16 এর 1 কি বলেছে না ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যায়ের দুটো দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি হলে সিডি ও ডি এর মান কত? ও কেন্দ্রীয় বৃত্তে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত আছে একটা, যার দুটো জ্যা আছে এবি আর সিডি, দুটো জ্যায়েরই কিন্তু দৈর্ঘ্য সমান, এবি সমান সিডি বলে দিয়েছে। এখন এ ও বি এর মান বলেছে কত না 60 ডিগ্রি। তার মানে এবি জ্যা কেন্দ্রেতে গিয়ে যে কোণ উৎপন্ন করবে সিডি জ্যাও কিন্তু কেন্দ্রে একই কোণ উৎপন্ন করে। কি ছিল সেই যেটা আমাদের ধর্ম না সমান সমান জ্যা কেন্দ্রে কিন্তু সমান সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। তাহলে এ ও বি যদি 60 ডিগ্রি হয় সিওডি ও কিন্তু 60 ডিগ্রি হবে, অর্থাৎ অপশন সি। এবারে চলে আসি 2 নাম্বার কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার এবং বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? খুবই সোজা, বুঝতেই পারছো যে ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা জ্যা এর ব্যাসার্ধটা বলে দিয়েছে 13 আর এর থেকে দূরত্বটা জানতে চেয়েছে, আর এই জ্যাটার দৈর্ঘ্যও বলে দিয়েছে কত, জ্যাটার দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি লম্বা হয় এটা হাফ হবে, মানে এটা 5 হবে। তার মানে এই দূরত্বটা কত বার করতে বলেছে। তাহলে এই দূরত্বটা সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার সমান 12 স্কয়ার, তার মানে এটা হবে 12। তাহলে জ্যাটার থেকে দূরত্ব হচ্ছে 12। তাহলে এখানে অপশন আছে বি। এবারে আসছি কোশ্চেন নাম্বার 3। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা যাদের দৈর্ঘ্য সমান, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্বটা কত? 4 সেন্টিমিটার। তাহলে সমান সমান জ্যা কেন্দ্র থেকে কি হবে? সমান সমান দূরত্ববর্তী হবে। এবি ও সিডি যদি সমান হয় তাহলে একটা জ্যায় যদি 4 সেন্টিমিটার দূরে থাকে অপর জ্যাটাও 4 সেন্টিমিটার দূরত্বেই থাকবে। তাহলে কোন অপশনটা? 3 নাম্বারেরটা হচ্ছে কিনা যে বি, অর্থাৎ 4 সেন্টিমিটার দূরেই থাকবে। এখন এবি ও সিডি দুটো সমান্তরাল জ্যা, প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব বার করতে হবে। একটা বৃত্ত আছে, দুটো সমান্তরাল জ্যা আছে, দুটোর দৈর্ঘ্যই 16 সেন্টিমিটার। তার মানে ওরা একই দিকে হতে পারবে না, সমান্তরাল হতে হলে কেন্দ্রের অপর দিকে হতে হবে। এখন বলেছে এইটা 16 সেন্টিমিটার, মানে এখান থেকে এর উপরে লম্ব টানলে এইটুকু হবে 8 সেন্টিমিটার। আর এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি বলে দিয়েছে? হ্যাঁ, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 10। তার মানে এটা 10 আর এটা 8, তার মানে এটা কত? 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার মানে 6 স্কয়ার, মানে এটা 6। তাহলে কেন্দ্র থেকে একটা জ্যা দুটো দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, তাহলে এটা 6 হলে এটাও কিন্তু 6 সেন্টিমিটার দূরেই থাকবে। অর্থাৎ দুজনের মধ্যে দূরত্ব কত হলো? 12 সেন্টিমিটার।
কোন অপশনটা পাবো? 4, 4 হচ্ছে এ। ব্যাপারটা তোমরা কিন্তু লজিক দিয়ে বুঝবে যে কি করে এগুলো বার করতে হচ্ছে, ঠিক আছে। আবার কোশ্চেন নাম্বার 5, 5 কি বলেছে? দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে, সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরল রেখা এবি কে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং অপরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। দুটো সমকেন্দ্রীয় বৃত্ত আছে, এই একটা বৃত্ত আর একটা হচ্ছে এই একটা বৃত্ত। একটা সরল রেখা কি করেছে না ও কেন্দ্রীয় বৃত্ত আছে, একটা এ ও বি বিন্দুতে ছেদ করেছে আর একটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এসি এসি 5 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে আমাকে বলেছে কিনা যে বিডি এর দৈর্ঘ্য কত। আমরা জানি কিনা যে এসি সমানই বিডি হবে, বিডি হবে। এটা কিন্তু তোমরা কোনো একটা এসি ও বিডি, এসি সমান বিডি প্রমাণ করেছি 3.2 কোশ্চেন নাম্বার 7টা তো দেখো কিনা যে প্রমাণটা আছে সেটাই কিন্তু এটা দিয়েছে। অর্থাৎ একটা সরল রেখা দুটো এক কেন্দ্রীয় বৃত্তকে, একটাকে এবি আর একটাকে সিডি তে ছেদ করলে এসি সমান বিডি হবে। তাহলে এটা 5 হলে এটাও 5 হবে। তো 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে না 5, অপশন বি। তাহলে হয়ে গেল কোশ্চেন নাম্বার 16A। এবারে হচ্ছে ট্রু ফলস। 16 এর কি বি, বি এর ট্রু ফলস, ট্রু না ফলস সেটা বলতে হবে। তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এইরকম একটি বিন্দু, একটি বৃত্ত আঁকা সম্ভব। তিনটে সমরেখ মানে তিনটে বিন্দু দিয়ে যায় এরকম বৃত্ত আঁকা কি আমাদের সম্ভব? আমরা দেখেছিলাম না। তিনটে বিন্দু দিয়ে যায় এরকম বৃত্ত আঁকা সম্ভব যদি তারা সমরেখ না হয়, তাহলে এটা ফলস, এটা একেরটা হবে ফলস। ABCDA ABCEA বৃত্ত দুটি একই বৃত্ত। এখানে দেখো কি বলেছে ABC আর DA আর ABCEA এই দুটো বৃত্ত বলেছে কিনা যে একই বৃত্ত। তাহলে আমরা কি জানি যে তিনটে পয়েন্ট দিয়ে যায় এরকম অসমরেখ যদি তিনটে পয়েন্ট থাকে, তাহলে একটা যদি এ হয়, একটা যদি বি হয়, একটা সি হয়, তাহলে এইরকম তিনটে পয়েন্ট দিয়ে যাবে এরকম কটা বৃত্ত আঁকা সম্ভব? ম্যাক্সিমাম একটা বৃত্ত আঁকাই সম্ভব। তাহলে এ বি সি দিয়ে গেছে, এইটা ডি আর এ বি দিয়েও গেছে, মানে এ বলতে আবার ঘুরে এসে এটা দেখিয়েছে, আর এ বি সি দিয়ে গেছে আবার ই দিয়ে গেছে, তার মানে এই দুটো বৃত্ত একই, কারণ এ বি সি দিয়ে যাবে এরকম একটা বৃত্ত আঁকাই সম্ভব। তার মানে এই বৃত্তটা আর এই বৃত্তটা দুটোই এবিসি দিয়ে গেছে, তার মানে এরা একই বৃত্ত, অর্থাৎ এটা ট্রু। 2 নম্বরেরটা কি হবে? ট্রু। এখন 3 নম্বর কি বলেছে না ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটি জ্যা ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ও এ বি সমান ও এ সি। কি বলেছে এটা একটুখানি জায়গা লাগবে। কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটি জ্যা ও কেন্দ্রীয় বৃত্তের ও এ সরি এ বি এবং এসি, এ বি এবং এ সি, এখানে যদি কেন্দ্রটা ও হয় তাহলে বিপরীত পাশে ও এর দুই পাশে অবস্থিত, এই পাশে আর এই পাশে অবস্থিত, হ্যাঁ, হলে ও এ বি সমান ও এ সি হবে। আচ্ছা, এখানে কিন্তু আমাকে বলে দেয়নি যে এ বি আর এসি সমান। যদি এ বি আর এসি সমান হতো তাহলে আমি বলতাম যে ও এ বি সমান ও এ সি হবে, কিন্তু যেহেতু আমাকে বলেই দেয়নি যে এটা সমান, তাই কিন্তু আমি বলতে পারবো না যে ও এ বি সমান ও এ সি হবে। অর্থাৎ 16 এর বি এর 3টা কিন্তু আমি কি লিখবো? ফলসই লিখবো। যদি আমার এখানে বলে দিত যে দুটো সমান যা এ বি ও এসি, তাহলে কিন্তু এটা ট্রু হয়ে যেত। যেহেতু এটা বলে দেয়নি তাই কিন্তু এটা আমরা ফলসই লিখবো। এবারে শূন্য স্থান আছে 16 এর সি, 16 সি, সি এর একেরটা কি বলছে না
ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও আর এস দুটি জ্যায়ের দৈর্ঘ্য অনুপাত 1:2 হলে পি ও কিউ এবং আর ও এস কত? এখন ও কেন্দ্রীয় বৃত্তের দুটো জ্যা হচ্ছে পি কিউ ও আর এস, দুটো দৈর্ঘ্য কিন্তু সমান, পি কিউ আর একটা হচ্ছে আর এস। এটা যদি পি কিউ হয়, এটা যদি আর এস হয়। এখন বলছে যে দুটো দৈর্ঘ্য হচ্ছে 1:1, পি কিউ ইজ টু আর এস ইকুয়াল টু 1:1, তার মানে কি পি কিউ বাই আর এস সমান হচ্ছে 1/1 সমান 1, তাহলে পি কিউ সমান আর এস, মানে দুটো জ্যায়ের দৈর্ঘ্যই কিন্তু সমান। তাহলে বলছে পিও কিউ, পিও কিউ আর আর ও এস, আর ও এস, তাহলে দুটো জ্যায়ের দৈর্ঘ্য হলে তারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাও সমান হবে, তাহলে তাদের অনুপাতও 1:1ই হবে। তাহলে এখানে আমার অ্যান্সার হবে 1:1। এবার হচ্ছে 2 নাম্বার কি বলেছে? বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক যদি এইটার একটা জ্যাটার মধ্যবিন্দু একটা হয়, মনে করো যে এস, তাহলে এইখান দিয়ে যদি আমি একটা লম্ব টানি তাহলে সেইটাই হবে এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কি হয়? কেন্দ্রগামী হয়। তাহলে এখানে আমার কি হবে? ওই বৃত্তের কেন্দ্রগামী। কি লিখবো আমরা? কেন্দ্রগামী। এটা হয়ে গেল 16 এর সি এর 2। এবারে চলে আসি 17 17 দাগের এক একটা কি বলেছে না 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। দুটো সমান বৃত্ত আছে, প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে কিনা যে 10 সেন্টিমিটার করে, তাহলে তাদের সাধারণ জ্যা আছে যেটা, সেটার দৈর্ঘ্য, মনে করো এটা সাধারণ জ্যাটা হচ্ছে এবি, বৃত্তটার কেন্দ্র যদি এক্স ও ওয়াই হয়, তাহলে আমাকে বলেছে কিনা যে বৃত্তটার ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেন্টিমিটার, দুটো বৃত্তেরই ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এবি এর দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এবি এর দৈর্ঘ্য বলেছে 12 সেন্টিমিটার। এখন আমরা কি জানি? কোন সাধারণ জ্যায়ের উপরে বৃত্তের কেন্দ্র সংযোজক সরলরেখা কি করে? লম্ব সমদ্বিখণ্ডিত করে জ্যাটিকে, সাধারণ জ্যাটিকে। তাহলে সাধারণ জ্যা এবি, একে কিন্তু কেন্দ্র সংযোজক সরলরেখা এক্স ওয়াই কিন্তু লম্ব সমদ্বিখণ্ড সমান দুভাগে ভাগ করেছে। যদি এই পয়েন্টটা একটা ধরে নিই ডি, তাহলে ডি কিন্তু এবি এর মধ্যবিন্দু। আবার এক্স এ যেটা হলো, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ 10, তাহলে এটা হাফ, এবি এর হাফ মানে হচ্ছে 6, তাহলে এটা হলো 6, এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 10, তাহলে এই ডিস্টেন্সটা কত? এক্স ডি, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে 8 স্কোয়ার, তার মানে হচ্ছে এটা 8। এদিকেও যদি আমি এক্স এ যুক্ত করি তাহলেও এখানেও কি পাবো না, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ মানে 10, এটা 6, তার মানে এটাও সমান 8, তার মানে হচ্ছে দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? 8 + 8 16। তাহলে 17 এর একের দাগেরটা আমার কি অ্যান্সার হলো? 16। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 16। এবারে চলে আসি 17-2। 17-2 কি বলেছে? 17-2 বলেছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের এবি ও এসি দুটো সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, এবি সমান এসি সমান 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তার মানে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্ত। আচ্ছা, একটি বৃত্ত আঁকি। এই বৃত্তের দুটো সমান জ্যা আঁকতে হবে, একটা হচ্ছে এবি, এ পয়েন্টটা কমন হবে, এসি হবে, আর একটা সমান জ্যা এসি। এখন বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে ওটা কিন্তু এবিসি ত্রিভুজের বাইরে থাকতে হবে। এখানে এবি সমান এসি সমান 6 সেন্টিমিটার বলে দিয়েছে, আর কি বলেছে না বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেন্টিমিটার, নাকি না কত? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাকে এখানে বিসি সমান কত বার করতে হবে। এখন যদি আমি ও এ যুক্ত করি, মনে করি এটা এই বিসি কে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে ও এ কত? ব্যাসার্ধ সঙ্গে সমান মানে 5। আবার যদি আমি ও বি
আর ওসি যুক্ত করি, তাহলে ওবি ওসি এগুলো কিন্তু সব 5। এখন প্রথমে হচ্ছে কিনা যে এবি আর এসি দুটো সমান জ্যা, তাহলে সমান জ্যা, আর ওপি হচ্ছে কেন্দ্র সংযোজক সরলরেখা। এ তাদের তাদের মধ্যবর্তী কোণ, তাদের ছেদবিন্দু এবং কেন্দ্র সংযোজক সরলরেখা। তাহলে ওএ কি হবে? ওএ এবি এবং বিএসি এর সমদ্বিখণ্ডক হবে। তার মানে হচ্ছে এই কোণটা সমান এই কোণটা হবে। কেন? কারণ এ বি আর এসি দুটো সমান জ্যা, আবার ও এবং এ কেন্দ্র সংযোজক সরলরেখা, তাহলে কেন্দ্র সংযোজক সরলরেখা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। দেখো 3.2 এর 12 নাম্বার যে প্রুফটা দিয়েছে, একটি বৃত্তের এবি ও এসি দুটি জ্যা এবং প্রমাণ করি বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। তার মানে এইটা হচ্ছে সমদ্বিখণ্ডক হতে হবে এই সরলরেখাটাকে। তাহলে এই কোণটা সমান এই কোণটা। এখন আরো একটা প্রপার্টি আমাদের এখানে লাগবে, যে মনে করো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই এই কোণটার যদি আমি সমদ্বিখণ্ডক আঁকি, মনে করো এ বি সি ত্রিভুজ, তাহলে এই এ কোণটার সমদ্বিখণ্ডক কিন্তু এই সমদ্বিখণ্ডকটা গিয়ে এই বিসি কে কিরকম ভাবে বিভক্ত করে না, এই এ কোণের সঙ্গে এই বাহুটা আর এই বাহুটা যে অনুপাতে আছে, এই বাহুটা আর এই বাহুটাকেও কিন্তু সেই অনুপাতে ভাগ করে। অর্থাৎ এইটা যদি 2 এটা যদি 1 হয়, তাহলে এইটা 2 এটা 1 হবে। এই দুটো বাহু যে অনুপাতে থাকবে, এই বাহুটাকেও কিন্তু সেই অনুপাতে এই সরলরেখাটা ভাগ করবে। এখন দেখো এই কোণটা কিন্তু এই দুটো কোণ সমান হওয়াতে এটা কিন্তু বিএসি কোণের সমদ্বিখণ্ডক। এটা কিন্তু বিএসি ওপি সরল ও এ সরলরেখাটা হচ্ছে বিএসি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এবিসি ত্রিভুজের এইটা এ কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে কি অনুপাতে ভাগ করবে না, এই এ কোণের সঙ্গে যে বাহুগুলো যুক্ত আছে, তাহলে এইটাও দৈর্ঘ্য 6 এটাও দৈর্ঘ্য 6, তার মানে একেও কিন্তু 6:6 মানে 1:1 অনুপাতে ভাগ করবে। তাহলে এই বিসি বাহুকেও কিন্তু ইকুয়াল অনুপাতে ভাগ করবে, অর্থাৎ এই দিকটাও এক্স হলে এদিকটাও এক্স। তাহলে আমি যদি ধরি বিসি বাহুকে পি বিন্দু কি করে না 1:1 অনুপাতে ভাগ করে, তাহলে এটাও যা এদিকটাও তাই, অর্থাৎ এদিকটা এক্স হলে এদিকটাও এক্স। এখন বিসি হচ্ছে একটা জ্যা, ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা, এবং পি হয়ে গেল তার মধ্যবিন্দু। কেন না এদিকটা সমান এদিকটা, তাহলে পি মধ্যবিন্দু, তাহলে কেন্দ্র আর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, তার মানে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আবার উল্টো দিকে এইটাও একটা হলো সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার অতিভুজের দৈর্ঘ্য হয়ে গেল 6, যার অতিভুজের দৈর্ঘ্য হয়ে গেল 6। এখন এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কিনা যে আমার কত, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 5, কারণ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে আমার যদি এপি ধরে নি, এপি সমান এ, এইখান থেকে পি থেকে এ ডিস্টেন্সটা যদি আমার এ ধরে নি, তাহলে এই ওপরের এইটুকু পার্ট মানে ও থেকে পি, এই ডিস্টেন্সটা কত হয়, ও থেকে পি সেটা হয় 5 মাইনাস এ, কারণ টোটালটা 5, এইটা এ হলে ওইটা হচ্ছে 5 মাইনাস এ। তাহলে এখন এইটা একটা সমকোণী ত্রিভুজ পি এ বি, যার অতিভুজ হচ্ছে 6 আর এটা হচ্ছে এ। তাহলে এক্স এর ভ্যালুটা কত, মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে 36, 6 স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার সমান হচ্ছে 36 মাইনাস এ স্কোয়ার। এইটা হলো এক্স এর একটা ভ্যালু পেলাম। আবার ওপরের এটাও সমকোণী ত্রিভুজ, সেখানেও কিন্তু অতিভুজ হচ্ছে 5 আর এইটা হচ্ছে লম্ব মানে 5 মাইনাস এ, তার মানে কি হচ্ছে না এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এটা এক্স স্কোয়ার সমান একবার এটা পেলাম, এক্স স্কোয়ার সমান একবার এটা পেলাম, এই দুটোকে ইকুয়াল করে আমি এ এর ভ্যালু পাবো। তো আমরা দুটোকে ইকুয়াল করি, 36 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এ এর স্কোয়ার। এখন এটাকে এই সাইডে নিয়ে যাই আর 5টাকে এদিকে নিয়ে আসি, মানে 36 এটা হচ্ছে 25, তাহলে এ
স্কোয়ার মাইনাস 5 মাইনাস এ এর হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 25 আর 11 হচ্ছে 36, তাহলে 11 ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে a প্লাস বি করলে a কেটে যাচ্ছে, শুধু 5 থাকছে, আর a মাইনাস বি করলে মাইনাস এখানে হয়ে যাচ্ছে মাইনাস 2a মাইনাস 5। তার মানে হচ্ছে যে এখানে 36 মাইনাস 25, 5 আর 6 11, ঠিকই আছে। তার মানে এখানে কিন্তু আমার 2a, এখানে হচ্ছে 11 ইকুয়াল টু 10a মাইনাস 5 5 25, মানে 10a ইকুয়াল টু হচ্ছে 25 প্লাস 11, তার মানে a সমান হচ্ছে 36/10 সমান 3.6। তাহলে a এর ভ্যালু কত বেরোলো? 3.6। এর ভ্যালু 3.6 আমি যদি এইখানে বসিয়ে দিই, তার মানে x স্কোয়ার সমান হচ্ছে 36 মাইনাস 3.6 এর স্কোয়ার, a সমান কত? 3.6। আর তার মানে x স্কোয়ার সমান এটা 6 স্কোয়ার আর এটা 3.6 এর স্কোয়ার, তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি, a মাইনাস বি, তার মানে হচ্ছে 9.6 ইন্টু এটা হয়ে যাচ্ছে 2.4, 9.6 ইন্টু 2.4, তার মানে x হয়ে যাচ্ছে আমার, এখানে যদি আমি 2.4, তার মানে এটা হচ্ছে 2.4 ইন্টু 4, 4 ইন্টু 2.4 ইন্টু 2.4, মানে x সমান আমার হয়ে যাচ্ছে 2.4 ইন্টু 2, 2.4 ইন্টু 2 সমান 4.8, 4.8। তাহলে x এর ভ্যালু আমি কত পেলাম? না x এর ভ্যালু আমি পেলাম 4.8, কিন্তু আমার বিসি কি? 2x, এদিকটা x হলো এদিকটা x, তাহলে 2x মানে 4.8 ইন্টু 2 সমান 9.6, তাহলে বিসির ভ্যালু বেরোলো আমার 9.6। এটা একটুখানি লেন্দি কারণ এটা ফ্র্যাকশনে আসছে, তাই ভ্যালুটা কিন্তু এভাবেই বেরোবে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 3, 17 কোশ্চেন নাম্বার 3 এবার আমরা করব। চলো শুরু করি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে কোশ্চেন নাম্বার 3 তে? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এবারে এ ও বি 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। দুটো সমান দৈর্ঘ্যের জ্যা আছে এ বি আর সিডি, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি। এবারে বলেছে সিডি বলে দিয়েছে 6 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এ বি হচ্ছে 6 সেন্টিমিটার, এ ও বি 60 ডিগ্রি, ও হচ্ছে কেন্দ্র, তার মানে হচ্ছে এ ও বি এটা হচ্ছে 60 ডিগ্রি। সিডি বলে দিয়েছে 6 সেন্টিমিটার, তার মানে এ বি হচ্ছে 6 সেন্টিমিটার। আমাকে কি বার করতে বলেছে? না বৃত্তের ব্যাসার্ধ। এখন ও এ আর ও বি ইকুয়াল, ও এ আর ও বি, ও এ আর ও বি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই কোণটা সমান এই কোণটা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি আর এই দুটো কোণ সমান, তার মানে সবগুলোই কিন্তু 60 ডিগ্রি, কারণ বাকি থাকছে 120 ডিগ্রি, এই দুটো সমান, তার মানে এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি, তার মানে হচ্ছে ও এ বি সমবাহু, এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে এটা 6, মানে এটাও 6, এটাও 6, এটাও 6, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কত? 6, মানে বৃত্তের ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার। এবারে কোশ্চেন 4 কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ওপি সমান 3 সেন্টিমিটার হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি। ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও, তার ভেতরে একটা আছে বিন্দু পি, তো এখন P
পি বিন্দু ও এই বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5, ওপি সমান 3, ওপি সমান বলে দিয়েছে 3, আর এই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 5। তাহলে এই পি বিন্দু দিয়ে কোন জ্যাটা সব থেকে ক্ষুদ্রতম হবে, না এই ওপি এর উপরে লম্ব যে জ্যা আঁকবো সেটাই সব থেকে ক্ষুদ্রতম হবে। তাহলে এটা যদি সেই জ্যা হয় তাহলে এখানে হচ্ছে ওপি লম্ব এবি, যদি লম্ব এবি হয় তার মানে এটাকে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে হচ্ছে এইটা হাফ অফ এবি। এখন বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 5, তাহলে এই হাফ অফ এবিটা, এটা 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান 4 স্কয়ার, তার মানে এটা হচ্ছে 4। তার মানে সেই জ্যাটা হবে টোটাল দৈর্ঘ্য হবে 4 ইন্টু 2 মানে 8, মানে এবি হচ্ছে 8 এবং এবি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম জ্যা পি বিন্দু দিয়ে অঙ্কিত। নেক্সট হচ্ছে 5, 17 দাগের 5 নম্বর কি বলেছে, না পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। একটা বড় আর একটা ছোট আঁকি, এটা পি আর এটা হচ্ছে কিউ। এই দুটো কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এটা যদি এ হয় এটা হবে বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু দিয়ে এই পি কিউ যেটা সরলরেখা আছে তার যদি সমান্তরাল টানি তাহলে এই বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি কিউ সমান 5, তাহলে পি কিউ সমান 5 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সিডি এর। তাহলে এই পি কিউ কি হয়, সিডি এর হাফ অফ সিডি হয়। এটা কি হবে, হাফ অফ সিডি হবে, এটা আমরা আগেই প্রমাণ করেছি। কোন একটা এই বিন্দু দিয়ে যদি এর সমান্তরাল সরলরেখা টানি তাহলে সেটা কি হবে, না সিডি পি কিউ এর ডবল হবে। ঠিক আছে, হাফ অফ সিডি করে দিচ্ছি, মানে হাফ সিডির হাফ হবে পি কিউ। তাহলে পি কিউ সমান 5, তার মানে হাফ অফ সিডি সমান 5, তাহলে সিডি সমান 10। তাহলে আমার এখানে অ্যান্সার কত হবে, 10 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এখানে হয়ে গেল আমাদের কোষে দেখি 3.2 অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাস, অর্থাৎ কি আছে, আয়তঘন। বাই বাই।